মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালেই মান্যতা সুপ্রিম কোর্টের। রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। নাম বাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও, নির্দেশ সুপ্রিম কোর্টের। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the Election Commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. There are so many people are alive, and now they are being declared by that their death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। 4 ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন, প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। সোমবার মমতার করা মামলার ফের শুনানি হয়। সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে, গত 4 ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয়। কমিশন জানায়, বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন। 7 ফেব্রুয়ারি 8,505 জন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজ্যকে 8,505 জন অফিসারের তালিকা দিতে হবে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে ডিইওর কাছে রিপোর্ট করবেন অফিসাররা। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও ও এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কী হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person. নিউজ 18 বাংলা। কমিশনে 8,505 জনের নামের তালিকা। সুপ্রিম নির্দেশের পর তালিকা পাঠালো রাজ্য সরকার। সরকারি কর্মীর নাম, কোন জেলার, বিস্তারিত তথ্য। কর্মরত দফতর, র্যাঙ্ক নিয়েও তথ্য কমিশনকে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসাবে কাজ করবেন। গতকালে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম নির্দেশের পরে দিল্লিতে সিইও। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক। তাতে যোগ দিতে গতকালই দিল্লিতে রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে? দেখো, মূলত এই সর্বোচ্চ আদালতের নির্দেশের পর যে পরিস্থিতিগুলো বদল হচ্ছে এবং রাজ্যের তরফ থেকে যে 8,505 জন নতুন কর্মী দেওয়া হয়েছে, ফলে তাদের ক্ষেত্রে কি ভূমিকা হবে এবং একই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনের ক্ষেত্রেও কি বদল আসছে, সেই সমস্ত নিয়েই আজকে কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সিইও এবং মনোজ আগরওয়াল। বেশ, আমাদের নজর থাকবে। ধন্যবাদ মৈত্রেয়ী। পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা মার্চে। সিইও জানিয়েছেন 28 ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য সব রকম চেষ্টা হবে। ফেব্রুয়ারি 28 মাস, ফলে ভোট ঘোষণা মার্চেই। ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন, কবে হবে ভোট, এই সব প্রশ্ন ঘিরে জোর জল্পনা। এরই মধ্যে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন 28 ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য সব রকম চেষ্টা করা হবে। না, কাজ তো চলছে, আমাদের কাজ তো চলছেই। মাইক্রো অবজারভার তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তারপরে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে। ইয়ারও কাজ তো চলবে। বাকি কোথায় আছে শুনানি? খুব বেশি তো বাকি নেই শুনানি। তার মানে 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সবগুলো চেষ্টা আছে। ফেব্রুয়ারি 28 মাস, ফলে ভোট ঘোষণা মার্চেই।
পশ্চিমবঙ্গের শুনানির শেষ দিন ছিল 7ই ফেব্রুয়ারি, কিন্তু ওই দিনের মধ্যে সব জায়গায় শুনানি শেষ করতে পারেনি কমিশন। তাই সময়সীমা বাড়ানোর জন্য দিল্লিতে চিঠি দেন সিইও। এরই মধ্যে সোমবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হয়। শুনানিতে স্ক্রুটিনির জন্য ন্যূনতম আরও 7 দিন সময় দিয়েছে শীর্ষ আদালত, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার দিনও পিছোচ্ছে। খসড়া তালিকা বেরোনোর পর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে প্রায় 1 কোটি ভোটারের। রোজই রাজ্যে নানা প্রান্তের শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানির সময় শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা ছিল সেদিনই সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চায় সিইও দপ্তর। এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেডলাইনও পিছবে। এরই মধ্যে দিন সুপ্রিম কোর্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে আরও অন্তত 7 দিন সময়সীমা বাড়িয়েছে। এদিকে এদিনই সিইও জানিয়েছেন এসআইআর এর সব কাজ 28শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার চেষ্টা হবে। এতেই স্পষ্ট পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ঘোষণা হবে মার্চে। নিউজ 18 বাংলা। এসআইআর এর নাম বাদ দিতে হলে ফর্ম 7 জমা করতে হয়। এই ফর্ম 7 কি পদ্মের হাতিয়ার? পাল্টা ময়দানে তৃণমূল। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়। শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। ফর্ম 7 এ নিয়েও তৃণমূল বিজেপি চর্চা তুঙ্গে। শুরু থেকেই পদ্ম শিবির ফর্ম 7 এ শান দিয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6 ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে। ফর্ম 7 নিয়ে ময়দানে নামেন বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গায় ফর্ম 7 জমা দেন। সম্প্রতি বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপির গাড়ি থেকে কয়েকশো ফর্ম 7 উদ্ধার হয়েছে বলে দাবি তৃণমূলের। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় বিজেপি তৃণমূল অশান্তিও হয়। ফর্ম 7 ভুয়ো তথ্য দিলে গ্রেপ্তার, এটা কমিশনের নিয়ম। সেই মতোই পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার করা হয় এক বিজেপি নেতাকে। পাল্টা তৃণমূলও বসে থাকেনি। গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে, দেখছে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে কিনা। এই যেমনটা অভিযোগ উঠেছে সোমবার উত্তর 24 পরগনার ঘোলায় ভুল তথ্য দিয়ে 215 জনের নাম বাদের জন্য ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগ। এক বিজেপি কর্মী এই কাজ করেছেন বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। এবার যত নির্বাচন এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। যেন তেন প্রকারে জৈন ভোটারগুলোকে বাদ দেওয়া ওদের হচ্ছে কাজ। বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া। সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব। ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না, কিভাবে কোথা থেকে কি হয়েছে। বিজেপি দল করেন। আর সুজয় ঢালি বিজেপি। আচ্ছা, আপনাদের নামে তো অভিযোগ আছে, আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন আমি করেছি। আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে। আমি এর সঙ্গে কোনো কিছুতে জড়িত না। হাজার হাজার ফর্ম 7 গাড়ি থেকে, বিজেপির গাড়ি থেকে উদ্ধার হচ্ছে। তৃণমূলের ভোটার পেলেই তাদের নাম উড়িয়ে দেওয়ার জন্য ফর্ম 7 কে ব্যবহার করছে। ফলে তাদের কর্মীরা, তাদের তো বাইরে থেকে অনেক কর্মী আনছে। আবার জনগণের সঙ্গে সম্পর্ক নেই। ভোট দেওয়া মানে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন জানেন, সেই জন্য বৈধ ভোটারদের হ্যারাস করছে, ফর্ম 7টাকে সেই জন্য ব্যবহার করছে। এসআইআর হবেই, নো এসআইআর নো ভোট। এবং যে ফর্ম 7 আমরা দিতে পারিনি তৃণমূলের আক্রমণের কারণে, পুলিশের আক্রমণের কারণে, সেই বিষয়েও সুপ্রিম কোর্টকে নজরদারি করতে হবে। গণেশ কুমার সাহেবকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশনার একবার পশ্চিমবঙ্গে আসুন। নিউজ 18 বাংলা। সংসদের নয়া কৌশল বিজেপির। লোকসভার অধ্যক্ষকে চিঠি বিজেপির মহিলা সাংসদদের। ওম বিড়লার প্রশংসা করে চিঠি মহিলা সাংসদদের।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। কংগ্রেসের মহিলা সাংসদরা গতকাল চিঠি দিয়েছিলেন ওম বিড়লাকে, আর আজ বিজেপির মহিলা সাংসদরা চিঠি দিলেন ওম বিড়লাকে। একেবারে দেখো, গতকাল যেখানে কংগ্রেসের মহিলা সাংসদরা তারা চিঠি দিয়ে ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন যে কিভাবে কংগ্রেসের মহিলা সাংসদদের তথা বিরোধীদের মহিলা সাংসদদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে এবং যারা করছেন তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি তারা জানিয়েছিলেন স্পিকারের কাছে। এবং আজকে তার ঠিক পাল্টা একটি চিঠি বিজেপির মহিলা সাংসদদের তরফ থেকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, গতকালই কিন্তু কংগ্রেসের তরফ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই মুভ এবং সেখানে বিজেপির মহিলা সাংসদদের এই চিঠি এবং সেখানে চিঠিতে ভূয়সী প্রশংসা করা স্পিকারের ভূমিকা এবং একই সঙ্গে যারা সেদিনের ঘটনা ঘটেছিলেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার যে আবেদন, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মুভ। বেশ, ধন্যবাদ মৈত্রী। মাছ ধরতে নদীতে বিষক্রিয়াতে জলপাইগুড়ির করলা নদীতে মাছের মড়ক। নদীর জল এবং মরা মাছের নমুনা পরীক্ষা করে নিশ্চিত মৎস্য দফতর। দোষীদের খুঁজে দিলে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। কে বা কারা করলা নদীতে বিষ দিয়ে নদীর সব মাছ, জলজ পোকামাকড়, বাস্তুতন্ত্র ধ্বংস করে দিয়েছে। করলা নদীতে অবৈধভাবে বিষ দিয়ে যে বা যারা এই ঘৃণ্য ধ্বংসাত্মক কাজ করেছে, অবিলম্বে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করুন। কোনোটা রুই কাতলা, কোনোটা সরপুঁটি, কোনোটা আবার বোয়াল। জলপাইগুড়ির করলা নদী মিশেছে তিস্তায়। রবিবার সকালে করলায় ভেসে ওঠে প্রচুর মরা মাছ। রবিবার খবর দেখায় নিউজ 18 বাংলা। তদন্ত শুরু করে মৎস্য দফতর। নদীর জল ও মরা মাছের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় জানা গিয়েছে মাছ মারতে নদীর জলে বিষ মেশানো হয়েছে। বিষক্রিয়াতেই করলা নদীতে মাছের মড়ক। ভেসে ওঠে অন্তত 15 প্রজাতির মরা মাছ। ইতিমধ্যে আগামী কয়েকদিন করলার মাছ খেতে নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা। সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপরে যদি কেউ খায়, সেই মাছে মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। দোষীদের খুঁজতে পুরস্কার ঘোষণা করেছে মৎস্য দফতর। এলাকাবাসীদের কাছে আবেদন, এই অপরাধীদেরকে ধরুন বা ধরতে সহযোগিতা করুন, আপনাকে পুরস্কৃত করা হবে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা প্রচার অভিযান করা হয়েছে। এছাড়া আমরা ওখান থেকে জল এবং মাছের একটা নমুনা সংগ্রহ করে রেখেছি। এখানে যারা অপরাধী, যারা এই ধরনের জঘন্য কাজ, একটা শাস্তিমূলক কাজ যেটা করেছে, তাদের আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যারা এই ধরনের অপরাধীদের খুঁজতে সাহায্য করবে বা খুঁজে দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি আমরা থানাতেও একটা অভিযোগ দায়ের করেছি। এই যে বিষ দিয়ে মাছ মারাটা, এটা একটা অপূরণীয় ক্ষতি হলো, যেটা এই সময়ে বাস্তুতন্ত্রটা ধ্বংস হয়ে গেছে। এটা নদীর অন্তত প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জায়গায় এই ঘটনাটা ঘটেছে। অভিযুক্তদের খুঁজে দিলে পুরস্কার দেবে পরিবেশ প্রেমী সংগঠন। আশা করি এটা কাজ দেবে, তার কারণ মৎস্যজীবীরা যারা তারা এই বিষয়ে কাজ করছেন, যাতে এটাকে ঠেকানো যায় অ্যাওয়ারনেস প্রোগ্রামের থ্রুতে। তারপরেও আমরা দেখছি যে এরকম ধরনের কিছু অসাধু মানুষ আছেন যারা অ্যান্টি সোশ্যালও বলতে পারেন, যারা এরকমভাবে প্রকৃতির ক্ষতি করে। মৎস্য দপ্তরও চেষ্টা করছি, আমরাও চেষ্টা করছি, সকলে একসাথে মিলে, কারণ এই ব্যাপারটাকে ঠেকাতে হবে। করলা নদী আমাদের শহরের একটা ফুসফুস, যদি বারবার এরকম ধরনের কোনো ঘটনা হয়, এটা সত্যি উদ্বেগের। করলা নদীতে অবৈধভাবে বিষ দিয়ে যে বা যারা এই ঘৃণ্য ধ্বংসাত্মক কাজ করেছে, এলাকাবাসীদের কাছে আবেদন, এই অপরাধীদেরকে ধরুন বা ধরতে সহযোগিতা করুন, আপনাকে পুরস্কৃত করা হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নামখানায় রাজ্যের উদ্যোগে মৎস্য বন্দর। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে মৎস্য বন্দর নির্মাণ। বন্দরে থাকবে মাছের ট্রলার মেরামতির ড্রাই ডক। আরো কি থাকছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, কেমন হবে এই মৎস্য বন্দর, কি পরিকল্পনা?
হ্যাঁ দেখো, একটা উন্নত প্রযুক্তির মৎস্য বন্দর কিন্তু পেতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ সহ নামখানার যারা মৎস্যজীবী রয়েছে তারা যেটা সূত্রের খবর, যেটা তৈরি হতে চলেছে এই যে নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে একেবারে সেখানে ড্রাই ডক থেকে শুরু করে বরফ কল এবং যে কোল্ড স্টোর এবং যে র্যাম্প, অর্থাৎ যেখানে মৎস্যজীবীরা তাদের ট্রলার নিয়ে এসে ভিড়বে এবং সেখানে বরফ, তেল, মাছ নামানো ওঠা নামানোর কাজ চালানো হবে। একেবারে সেই সমস্ত একেবারে প্রযুক্তি নিয়ে একটা উন্নত প্রযুক্তির কিন্তু যে মৎস্য বন্দর এই মুহূর্তে নির্মাণ করা চলছে এবং সেটি যেটা সূত্রের খবর 2027 সালের মধ্যে সেটা মৎস্যজীবীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে এবং তার পাশাপাশি এটার মূল বাজেট টোটাল অ্যামাউন্ট হচ্ছে 40 কোটি টাকা কিন্তু খরচা হবে রাজ্য সরকারের। একেবারে দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজ চালানো হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে এবং তার পাশাপাশি যে কাকদ্বীপ মৎস্য বন্দর যেহেতু একেবারে বন্ধ হওয়ার মুখে এবং সেই সাথে যখন এই মৎস্য বন্দরটি মৎস্যজীবীরা পেতে শুরু পাবেন সেক্ষেত্রে কিন্তু মৎস্যজীবীরা বড় লাভবান হবে, এমনটাই কিন্তু মৎস্যজীবীরা জানাচ্ছেন। ধন্যবাদ। নামখানা, বকখালি সব ট্রলারের এইখানে একটা সংযোগস্থল। উন্নত প্রযুক্তিতে ফিশকে আরও প্রিজার্ভ করে ডিস্ট্রিবিউশন করা যায়, তার জন্য আমাদের ফিশিংয়ের যারা বাইরে যায় তারা তো 20 দিন 25 দিন ছাড়া ছাড়া আসে, তাদের থাকার জন্য বাড়ি, তাদের খাওয়ার জল, এইসবের জন্য একটা হারবার তৈরি হচ্ছে যেখান থেকে পরবর্তীকালে ফিশিং করা যারা মানুষরা তারা উপকৃত হবে এবং আশা করছি 2027 সালের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হবে। নামখানা, বকখালি সব ট্রলারের এইখানে একটা সংযোগস্থল। উন্নত প্রযুক্তিতে ফিশকে আরও প্রিজার্ভ করে ডিস্ট্রিবিউশন করা যায়। প্রায় 40 কোটি টাকা অ্যালট হয়েছে এটার জন্য। মৎস্য বন্দরটিকে আরম্ভ করা হয়েছে শুনে আমাদের ভীষণ এটি খুশির খবর, কারণ নামখানাই একমাত্র জায়গা যেখানে পলির সমস্যাটা নেই এবং এর সঙ্গে একটা কোল্ড স্টোরেজ থাকবে। নামখানাতেও মৎস্যজীবীদের রাত্রি যাপনের জন্য ফেসিলিটিস থাকবে। নতুন করে এই মৎস্য বন্দরটি যদি তৈরি করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্যজীবীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হবে। বনগাঁয় পাকা রাস্তার শিলান্যাস বিধায়কের। পথশ্রী প্রকল্পে একাধিক পাকা রাস্তার কাজ শুরু। 1,87,00,000 টাকা বরাদ্দে তৈরি হবে নয়া রাস্তা। আরামডাঙ্গা ভুলট জোকায় 4 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। জেলায় জেলায় শুরু হয়েছে রাস্তার কাজ। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং নদিয়ার কল্যাণীতে তৈরি হচ্ছে নতুন রাস্তা। শিলিগুড়ির নকশালবাড়িতে 4টি রাস্তার জন্য বরাদ্দ 15 লক্ষ টাকা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত। এখানকার কলুঘাট এবং সিপিডব্লিউডি মোড়ের মধ্যে প্রায় 1 কিলোমিটার রাস্তা কোনোদিন পিচই পড়েনি, বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা তৈরি করা হোক, সেই মতো উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত। পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয় 60 লক্ষ টাকা। সেই কাজ শুরুও হয়েছে। রাস্তা কাদা হচ্ছিল, যাতায়াতে খুবই দিক্কত হচ্ছিল, মুশকিল ছিল। এখন রাস্তাটা হয়েছে, ধন্যবাদ। নদিয়ার কল্যাণী, এখানকার 18 নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে নতুন রাস্তা। পথশ্রী প্রকল্পে 1.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3 কোটি টাকা। স্থানীয়দের দাবি এই রাস্তা দিয়ে কম সময়ে কল্যাণী এবং কাঁচরাপাড়ার মধ্যে যাতায়াত করা যাবে, এড়ানো যাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাস্তা আগে ছিল না, এখন হচ্ছে, আমাদের ভালো হবে, বিশাল সুবিধা হবে। আমাদের কাস্তাপাড়া যেতে হবে, ওই দিক দিয়ে ঘুরে আমরা এখন শর্টে চলে আসবো। বাড়ি থেকে বেরোলেই কাস্তাপাড়া ঢুকে যাবো। চলাফেরা জঞ্জাট থেকে বাঁচবো আমরা। যখন রাত বিরেতে আমাদের এদিকে হসপিটালে যাইতে গেলে এই রাস্তা দিয়ে চলে যেতে পারবো। কল্যাণীর হচ্ছে প্রথম বাইপাস রাস্তা, হাইওয়েটাকে অ্যাভয়েড করার জন্য রথতলা থেকে একদম কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা অবধি এই 1.5 কিলোমিটার রাস্তা বাইপাস বানানো হয়েছে। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় 4টি রাস্তার শিলান্যাস হয়ে গেল। এর মধ্যে 3টি পিচের, 1টি পেভার ব্লকের। এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা। রাস্তা তো ছিল আগে আমাদের, কিন্তু ওই ভাঙা ছিল, জায়গায় জায়গায় জল জমে থাকতো রাস্তায়। কিন্তু এখন পেপার ব্লক হলে পরে অনেক সুবিধা হবে আমাদের আর কি, রাস্তায় জল জমে থাকবে না, যাতায়াতের সুবিধা। আমরা অনেক খুশি। আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের
নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সংসদে 4টি রাস্তা শুভ আরম্ভ করলাম। তার মধ্যে একটি হলো নর্থ দয়ারাম, একটি হলো সাউথ দয়ারাম, একটা রাস্তা আমাদের মির্জংলা ছাট এবং একটা মির্জংলা সংসদে। এবং তার সহিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক সংসদে আমাদের 10 লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন। এই 4টি সংসদে সেই ফান্ডেরও কাজ আমাদের হবে। নিউজ 18 বাংলা।